অস্ট্রেলিয়ার এই কালো নদীতে তিন বন্ধুর সঙ্গে এতটাই এক ভয়ানক ঘটনা ঘটেছিল যে হলিউড এই রোমহর্ষক ঘটনা দ্বারা ইন্সপায়ার্ড হয়ে দুটো হরর মুভি বানিয়ে ফেলে। বাল্যকালের তিন বন্ধু ব্রেড, অ্যাশলি আর শন, এরা তিনজন 21শে ডিসেম্বর 2003 সালে একটি ট্রাকে বসে অস্ট্রেলিয়ার সাউথের দিকে যাওয়া শুরু করে দেয়। এরা তিনজন অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের ডারওয়ান সিটিতে বাস করে। তিনজন প্ল্যান করে ডারওয়ান সিটি থেকে 80 কিলোমিটার দূরে একটি সমতল লবণাক্ত ভূমি রয়েছে, সেখানে যাবে আর সেখানে গিয়ে কড বাইকে করে রেসিং খেলবে, ভালো সময়ও কাটবে আর অ্যাডভেঞ্চারও হয়ে যাবে। তারা তাদের কড বাইকগুলোকে ট্রাকে তোলে আর ডারওয়ান সিটি থেকে সাউথের দিকে যাত্রা শুরু করে দেয়। মাটির রাস্তা ধরে ড্রাইভ করতে করতে ট্রাম্বলিং ওয়াটার হলিডে পার্ক ক্রস করে। এই পার্কের পরের এলাকা একদমই জনশূন্য, চতুর্দিকে কেবল জঙ্গল রয়েছে। এরা জঙ্গলের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে ফিনিশ নদীর কাছে চলে আসে। এই ফিনিশ রিভারটি 30 কিলোমিটার লম্বা ছিল আর এর জল একেবারে কালো কয়লার মতো কালারের, যার কারণে এই নদীটা খুবই ফেমাস ছিল। যদি আপনি এই নদীটিকে সারফেস থেকে দেখেন তাহলে 1 থেকে 2 ইঞ্চির বেশি নিচে আর কিছু দেখতে পাবেন না। এই নদীটার কিছুটা লেফট সাইডেই রয়েছে লবণাক্ত ভূমি। তারা সেখানে পৌঁছে যায় আর তাদের কড বাইকগুলোকে গাড়ি থেকে বের করে লবণাক্ত সমতল ভূমির উপর রেস খেলা শুরু করে দেয়। সেদিন এই লবণ ভূমির উপর খুবই বৃষ্টি হয়, যার কারণে এখানে অনেক কাদা ছিল। এরা রেস খেলার সময় একে অপরের গায়ে কাদা ছিটাচ্ছিল, যেমনটা বন্ধুরা নিজেদের মধ্যে করে থাকে। বেশ কয়েক ঘন্টা রেস খেলার পর তারা ঠিক করে সন্ধ্যার পূর্বেই বাড়ি পৌঁছাতে হবে, তাই তারা রেস খেলা থামিয়ে বাড়ির দিকে যাওয়ার জন্য প্রস্তুত নিতে থাকে। তারা তাদের কড বাইককে আবারও গাড়িতে লোড করে। তারা বাড়ির দিকে রওনা হওয়ার জন্য রেডি হচ্ছিল। ঠিক সেই সময় তাদের মধ্যে একজন জানায়, চলো পাশে নদী রয়েছে, সেখানে গিয়ে জাম দিই, মজাও হবে আর কাদাগুলো ধুয়ে যাবে। এখানে একটা জিনিস মনে রাখবেন, অস্ট্রেলিয়াতে যেখানে সব থেকে কম সময় কাটাবেন সেটা হলো নদীর জল, কারণ এখানে জলের নিচে একটা না একটা এমন ঘাতক প্রাণী বাস করে যারা আপনাকে হত্যা করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। এই কারণে অস্ট্রেলিয়ার বেশিরভাগ নদীতে সুইমিং অ্যালাউড নেই। আর এই ফিনিশ রিভার যেখানে নেমে এই তিন বন্ধু সুইম করার পরিকল্পনা করেছিল, এটাও সুইমিং এরিয়ার মধ্যে পড়ে না। তবে এখানে একটা জিনিস নোট করা রয়েছে, এই তিন বন্ধু ওই অঞ্চলেই বেড়ে উঠেছে। এর পূর্বেও তারা বেশ কয়েকবার এই ফিনিশ নদীতে নেমেছিল, কিন্তু তারা কখনোই বিপদের সম্মুখীন হয়নি। এই কারণে তাদের মাথার মধ্যে কোনো আইডিয়াই ছিল না যে ফিনিশ নদীতে নামলে কোনো বিপদ হতে পারে। তারা তিনজন নদীর ধারে যাওয়া শুরু করে। এরা নদীতে পৌঁছানোর পূর্বেই নদীর জলকে তাদের পা ফিল করা শুরু করে দেয়। আসলে আগের দিন ওই এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হয়, যার কারণে এই নদীটি ওভারফ্লো হয়ে বাইরের দিকে প্রবাহিত হতে থাকে। এই নদীটা ছিল ঠিক যেরকম আমরা নদীর কিনারায় দাঁড়িয়ে থেকে একটা স্টেপ আগে ফেললে সোজা 20 থেকে 25 ফিট জলের গভীরে চলে যাব, ঠিক তেমনই ঢাল। নদীর দুই সাইডে এই ধরনের ম্যানগ্রোভের গাছের সারি রয়েছে আর এই গাছগুলোর অসংখ্য শিকড় বেরিয়ে জলের নিচে নেমে গেছে। এই তিন বন্ধু একদম নদীর সাইডে এসে গাছের শিকড়গুলোকে ধরে জলে নামে আর গায়ের নোংরা পরিষ্কার করতে থাকে। তারা অনেক সতর্কতার সঙ্গেই নিজেদের ক্লিন করছিল আর শিকড়গুলোকে অনেক মজবুতের সঙ্গে ধরে রেখেছিল যাতে হাত থেকে ছেড়ে না যায়। পিকচারে দেখে মনে হবে এই নদীটা অনেক স্থির রয়েছে, কিন্তু বাস্তবে বৃষ্টির কারণে নদীর স্রোতের অনেক গতি ছিল। তিনজনে স্নান করার পর নদী থেকে উঠে আসতে যাবে কিনা ঠিক সেই সময় ব্রেটের হাত স্লিপ করে আর সোজা জলে গিয়ে পড়ে আর নদীর স্রোতের কারণে সে অনেক দূরে চলে যায়। সে অ্যাশলি আর শনকে সাহায্যের জন্য ডাকতে থাকে আর তারা দুইজনে ব্রেটকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিয়ে দেয়। এরা তিনজন খুব ভালো সুইমার ছিল, তাই এদের কাছে আতঙ্কের কোনো কারণ ছিল না। তারা মনে করে নদীতে পড়ে গেছি তো কি আর হবে, একটু দূরে গিয়ে কিনারা পেয়ে যাব। অ্যাশলি আর শন দুইজনেই গতিতে সুইম করে ব্রেটের কাছে পৌঁছায় আর তারা একসাথে হয়ে যায়। এরা তিনজনের জলের স্রোতের সঙ্গে ভেসে চলেছে আর সেই সাথে মজবুত গাছের শিকড়কেও দেখা শুরু করে দেয়, যা ধরে তারা নদী থেকে উপরে উঠে আসবে। শন সামনে ছিল, অ্যাশলি মাঝে ছিল আর ব্রেট সবার পেছনে ছিল। তিনজন একে অপরের থেকে কয়েক ফুট দূরত্বের মধ্যেই ছিল, কিন্তু হঠাৎ অ্যাশলি চিৎকার দিয়ে বলে ওঠে, জলের মধ্যে কিছু একটা রয়েছে, জলদি সবাই নদী থেকে উপরে চলো। শন এটা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায় আর সে একবারের জন্য পিছনের দিকে না তাকিয়ে গায়ের সমস্ত শক্তি দিয়ে একটা গাছের উপর উঠে পড়ে। এই গাছটা নদীর একেবারে মাঝ বরাবর ছিল। অ্যাশলিও তার দিকে ভেসে আসছিল। সে গাছে ওঠার পর একটা ছোট্ট ডালকে ভেঙে অ্যাশলিকে তার দিকে টেনে নেয়। এরপর তারা দুইজনে ব্র্যাডকে বাঁচানোর জন্য জলের এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু তারা ব্রেটের কোনো চিহ্ন খুঁজে পায়নি। তারা জোরে জোরে ব্রেটের নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু ব্রেটের কোনো রেসপন্স নেই। হঠাৎ শন জলের উপর হলুদ কালারের কিছু একটা ভেসে উঠতে দেখে। যখন হলুদ কালারের বস্তুটা জলে পুরোপুরিভাবে ভেসে ওঠে, তারা বুঝতে পারে এটা ব্র্যাড, কারণ ব্র্যাড হলুদ কালারের জামা পরেছিল।
কিন্তু ব্র্যাড তখন 13 ফিট লম্বা সল্ট ওয়াটার কুমিরের মুখে ছিল। ব্র্যাডের মুখ নিচের দিকে ছিল আর কুমিরটা তাকে এমনভাবে চেপে ধরে আছে সে নাড়াচাড়াও করতে পারছে না। শন আর অ্যাশলি এই দৃশ্যটা দেখে একেবারে আঁতকে ওঠে। তাদের চোখের সামনে তাদের বন্ধুকে এই দানবটা গিলে খাচ্ছে আর তারা তাদের বন্ধুর মৃত্যু দেখা ছাড়া কিছু করতেও পারছিল না। তারা কেবল অসহায়ের মতো কুমিরটির দিকে তাকিয়ে রয়েছে আর অন্যদিকে কুমিরটিও তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, যেন সে তাদের নিচে নামার অপেক্ষায় রয়েছে। লবণ জলের কুমির পৃথিবীর সবথেকে ভয়ানক কুমিরদের মধ্যে একটি। এরা কেবল সাইজেই বড় হয়ে থাকে না, বরং এরা খুবই আক্রমণাত্মকভাবে শিকার করে থাকে। একবার যদি শিকার এদের টার্গেটে পড়ে, তাকে আত্মসাৎ না করা পর্যন্ত এরা ততক্ষণ তার আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। প্রতি বছর এদের আক্রমণের কারণে প্রায় 1.5 থেকে 2,000 মানুষের প্রাণ চলে যায়। কিছু পরে কুমিরটা ধীরে ধীরে জলে নিমজ্জিত হয়ে যায় আর সে ব্রেটের সাথে গায়েব হয়ে যায়। এদিকে অ্যাশলি আর শন এতটাই ভীত হয়েছিল যে ব্রেটের মৃত্যুতে তারা দুঃখ প্রকাশ করতেই ভুলে গিয়েছিল। তারা দুইজনে ওই গাছের সবথেকে উঁচু শক্ত দুটো ডালের উপর বসে ভয়ে থরথর করে কাঁপতে থাকে আর তারা দুইজনে একে অপরকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে যখন আমাদের পরিবারের লোকেরা বাড়িতে দেখতে পাবে না, তারা পুলিশের কাছে মিসিং রিপোর্ট করবে আর সার্চ টিম আমাদের খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে আর আমাদের বাঁচিয়ে নিয়ে হবে। তাদের মধ্যে আত্মবিশ্বাস ছিল ঠিকই, কিন্তু রেস্কিউ টিম এখানে কতটা সময় পরে আসতে পারবে সেই বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না। হয়তো কয়েকদিন পর্যন্ত লাগতে পারে আর তাদের কাছে কোনো খাবারও ছিল না। তাদের ঘুমও তো আসতে পারে আর বাই চান্স যদি ঘুমিয়ে পড়ে তাহলে জলেও পড়ে যেতে পারে আর জলে রয়েছে সেই দানবটা। যখন তারা এইসব নিয়ে চিন্তা ভাবনা করতে করতে নদীর কালো জলের দিকে তাকায়, তারা দেখে সেই সল্ট ওয়াটার কুমিরটা আবারও তাদের কাছে চলে আসে, কিন্তু এবারে তার মুখে ব্রেড নেই। শন আর অ্যাশলি কুমিরটাকে ডাইরেক্টলি দেখতে পাচ্ছে আর সেও তার দিকে তাকিয়ে রয়েছে। কুমিরটা জলে নাড়াচাড়া করতে থাকে আর মাথাটাকে উপরে রেখে তাকিয়ে তাকিয়ে তাদের দেখতে থাকে। বেশ কয়েক ঘন্টা পর যখন সূর্য অস্ত যায়, এই কুমিরটাও পালিয়ে যায়। শন ঠিক করে সে এই গাছের সবথেকে উঁচু ডালে গিয়ে চড়ে বসবে, কিন্তু যখন সে উঁচু ডালটিতে চড়ে বসতে যাবে ঠিক সেই সময় তার বেশি ওজনের কারণে ডালটা ভেঙে যায় আর শন সোজা জলে পড়ে যায়। সে দ্রুত সুইম করে গাছটির দিকে এগিয়ে আসতে থাকে। তার মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, এই মনে হয় কুমিরটা আমার পা ধরে টান মারলো। শন জানে জলে যত শব্দ হবে কুমিরের ধ্যান তার দিকে ততই অ্যাট্রাক্ট করবে। ফাইনালি অনেক কষ্টে সে গাছে উঠে পড়ে আর সেই ডালটাই চড়ে বসে যেটাতে সে পূর্বে বসেছিল। এরপর তারা জলের ওই পয়েন্টটার দিকে নোটিশ করে। তারা দেখে সেখানে কুমিরটা আবারও ঘোরাঘুরি করছে, মানে আরো কয়েক মিনিট জলে থাকলে কুমিরটা তাকে খেয়ে নিত। যখন রাত নেমে আসে ওই জায়গাটিতে তখন একদম কালো ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। এই এরিয়াতে কোনো ধরনের লাইট ছিল না, তাছাড়া ওই সময়টা ছিল অমাবস্যার, চাঁদেরও কোনো আলো নেই। নদীর জলকে দেখা তো দূরের কথা, এরা দুইজনে কাছাকাছি বসেও একে অপরের চেহারাটুকু দেখতে পাচ্ছিল না। কিন্তু তারা ভালো মতোই জানে কুমিরটা তাদের আশেপাশেই রয়েছে, কারণ সে মাঝে মধ্যেই জল ঝাপটানোর শব্দ করছিল। এরা দুইজনে একে অপরকে ধরে বসে থাকে যাতে ঘুমের মধ্যে নিচে না পড়ে যায়, তাহলে সোজা কুমিরের মুখে গিয়ে পড়বে। বেশ কয়েক ঘন্টা ধরে তারা এভাবেই বসে থাকে। মধ্যরাতে ওই এরিয়াতে ভয়ানক ঝড় বৃষ্টি হয় আর বৃষ্টির কারণে তারা কুমিরের জল ঝাপটানোর শব্দকে শুনতে পাচ্ছিল না, কিন্তু যখন বিদ্যুৎ চমকাতো এর আলোয় তারা কুমিরটাকে স্পষ্ট দেখতে পেত। বেশ কয়েক ঘন্টা ধরে বৃষ্টি হতে থাকে আর তারা ভয় পেতে থাকে হয়তো জলের লেভেল বৃদ্ধি পেতে পারে আর কুমিরটা জাম দিয়ে তাদের না ধরে ফেলে। তারা পুরো রাতটা কুমিরের আতঙ্কেই কাটিয়ে দেয়। যখন সকাল হয় তারা দেখে সেই কুমিরটা তখনও গাছের আশেপাশে ঘোরাঘুরি করছে আর তাদের নিচে নামার অপেক্ষা করছে। কিন্তু ভাগ্যবশত কিছু পুলিশ অফিসার সকাল 10টার সময় তাদের খোঁজার জন্য নাম ধরে ডাকতে ডাকতে তাদের কাছে চলে আসে। তাদের ফ্যামিলি বাস্তবেই তাদের মিসিং রিপোর্ট করেছিল। পুলিশেরা তাদের গাছের ডালের উপর বসে থাকতে দেখে ফেলে। এরপর তারা একটা হেলিকপ্টারে করে তাদের বাঁচানোর জন্য চেষ্টা করে। তারা উপর থেকে একটা দড়ি ফেলে যা দিয়ে তাদের উদ্ধার করে নেওয়া হবে, কিন্তু হেলিকপ্টারের পাখার হাওয়া এতটাই বেশি ছিল যে তারা গাছের ডালে বসে বসেই ব্যালেন্স হারাচ্ছিল আর জলে সেই দানবটা তখনও ঘোরাঘুরি করছিল। হয়তো এই হেলিকপ্টারটা তাদের উদ্ধার করার পরিবর্তে আরও বিপদে ফেলে দিতে পারে। এই কারণে রেস্কিউ টিম একটা বোট নিয়ে আসে আর ফাইনালি তাদের দুইজনকে বোটে করে রেস্কিউ করে নেওয়া হয়। এই ঘটনার পর দুই বন্ধু খুবই ইমোশনালি ধকল খায়, কারণ তারা তাদের বাল্যকালের বন্ধুকে চোখের সামনে লাইভ মরতে দেখেছিল। এই ঘটনার পর কুমিরটাকে শিকার করার জন্য ফিনিশ রিভারে একটি বড় সার্চ অভিযান চালানো হয়, কিন্তু ওই কুমিরটাকে তারা আর কোনোভাবে খুঁজে পায়নি। কেবল খুঁজে পাওয়া গিয়েছিল ব্রেটের হলুদ কাপড়টাকে।